নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি এই মুহূর্তের জনপ্রিয় অনুষ্ঠান খবর বাংলা সংবাদ আয়োজিত জবাব চায় জনতা। এই মুহূর্তে আমরা জানি রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর এর কাজ চলছে, কিন্তু একটা বিষয়, যে বিষয়টা আমাদের প্রত্যেককে এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবাচ্ছে, তার কারণ এই এসআইআর এর কাজ যারা করছেন, যে সমস্ত বিএলওরা করছেন, তারা পশ্চিমবঙ্গের দিকে দিকে অসুস্থ হয়ে যাচ্ছেন কিংবা আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছেন এবং সুসাইড নোটে লিখে যাচ্ছেন নির্বাচন কমিশনের নাম। এই পরিস্থিতি হয়ে রয়েছে এই মুহূর্তে রাজ্যের এসআইআর এর পরিস্থিতি, এবং বিরোধী দল তথা শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে এই কেন্দ্রীয় সরকারের হঠকারিতার কারণেই এই পরিণতি। আজকে এতগুলো মানুষের যে প্রাণ যাচ্ছে, শাসক দল অভিযোগ করছে সরাসরি বিজেপির দিকে। আজকে এই নিয়েই আমাদের সমগ্র আলোচনা। আমি আলোচনা শুরুর আগে আমি একবার পরিচয় করিয়ে দেবো আজকে যে সমস্ত প্রতিনিধি উপস্থিত আছেন তাদের রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করার জন্য। আমি পরিচয় করিয়ে দেবো, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন সৌরদীপ শর্মা। আমি পরিচয় করিয়ে দেবো, তার পাশেই রয়েছেন বিজেপির তরফ থেকে শীর্ষেন্দু ব্যানার্জি। তার পাশেই রয়েছেন, আমি পরিচয় করাবো, জাতীয় কংগ্রেসের তরফ থেকে কৃষ্ণ গুহ, এবং তার পাশে রয়েছেন সিপিআইএম প্রতিনিধি রত্না সর চৌধুরী। আপনাদের প্রত্যেককে আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি, যেখানে প্রশ্ন করবে সাধারণ মানুষ, উত্তর দেবেন আপনারা। হ্যাঁ, অবশ্যই যে বিষয়টা নিয়ে শুরু করলাম এই মুহূর্তে এসআইআর, আমি একদম সরাসরি বিজেপির প্রতিনিধি শীর্ষেন্দু বাবুর কাছে যাব। এই মুহূর্তে এসআইআর যে বিষয়টা নিয়ে আমাদের অনুষ্ঠান আজকে, দিকে দিকে অসুস্থ হয়ে পড়ছে কিংবা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বিএলওরা, কি বলবেন এই পরিস্থিতি? দেখুন, এসআইআর এর কাজ তো শুধু পশ্চিমবাংলায় হচ্ছে না, ভারতবর্ষের অনেক রাজ্য হচ্ছে, 12-13খানা রাজ্য হচ্ছে। দ্বিতীয় কথা, আপনারা যেটা বলছেন বিএলও, যারা বুথ লেভেল অফিসার, এই বুথ লেভেল অফিসাররা কারা? এরা রাজ্য সরকারি কর্মচারী এরা, এবং সরকার এখানে তাদের দায়িত্ব রাজ্য সরকারি কর্মচারীদের নিরাপত্তা করা, নিরাপত্তা দেওয়া, এবং তাদের সরকারি কর্মচারী দায়িত্ব দেবে কে? সরকার। ওনার দায়িত্ব এনাদের নিরাপত্তা দেওয়া। সেখানে এখানকার গভর্নমেন্ট ওনাদের নিরাপত্তা দিতে পারছে না। তারা তো আত্মহত্যা করছে। তারা বলছে নির্বাচন কমিশনের এত চাপ তারা নিতে পারছে না, তারা কার্যত অসহায় হয়ে আত্মহত্যা করছে, অসুস্থ হয়ে পড়ছে। কি বলবেন? দেখুন, তারা নিতে পারছে না এই কথাটা বলা ভুল। এখানে 80,000 বিএলও আছে, তার মধ্যে হয়তো 2-1 অসুস্থ হয়ে মারা গেছে, হৃদরোগে মারা গেছেন হয়তো, বা অসুস্থ ছিল, এবং কেউ এখানে কেন প্রমাণিত না যে কেউ সুসাইড করেছে। আমরা অনেক আত্মহত্যা, একদম চিরকুট চিঠি লিখে আত্মহত্যা করেছে। কি বল? চিঠি লিখে আত্মহত্যা, ওনার হাতে কি এটা লেখা? এটা কি প্রমাণিত? যারা অসুস্থ হয়ে যাচ্ছে তাদের বাড়ির লোক বলছে, তারা দীর্ঘদিন বাড়ির লোককে বলছে আমরা পারছি না এই চাপ নিতে, তারপরে অসুস্থ, তাদের বাড়ির লোক বলছে। দেখুন, একজন বিএলওর সঙ্গে একজন বিএলএ যাওয়ার কথা, যে কোনো রাজনৈতিক দলের একজন বিএলএ যাওয়ার কথা। সেখানে আমরা কি দেখছি যে বিএলওর সঙ্গে তৃণমূল কংগ্রেসের 20-25 জন তাকে ঘিরে আছে, তাকে সুষ্ঠুভাবে কাজ করতে দিচ্ছে না, ওনার কাজে বাধা সৃষ্টি করছে। আমি আসবো যে কথা শীর্ষেন্দু বাবু বলছেন, কার্যত সেই প্রশ্ন নিয়ে আমি আসবো। তবে আপনাদের একবার মনে করিয়ে দেবো, এই এসআইআর হয়েছিল 2002 সালে, যখন কেন্দ্রে ছিল কংগ্রেসের সরকার এবং রাজ্যে ছিল বাম সরকার। সেই কংগ্রেস প্রতিনিধি এবং বাম প্রতিনিধি উপস্থিত রয়েছে। আমি চলে যাব রত্নাদির কাছে। রত্নাদি, আপনারা রাজ্যে ছিলেন 2002 সাল, তখন এই এসআইআর হয়েছিল। এই পরিস্থিতি কি তৈরি হয়েছিল? একেবারেই না। তার কারণ আমরা চাই, যেটা আমাদের পার্টির পক্ষ থেকে, যে নির্ভুল একটা ভোটার তালিকা আমরা অবশ্যই চাই। এসআইআর আগে হয়েছিল, কিন্তু আপনারা জানেন যে এসআইআর যে হয়েছিল তার সেটা কতদূর পর্যন্ত এইরকম একটা মারাত্মক আকার ধারণ করেছিল কিনা। আজকে এসআইআর তো মানে এই যে আপনাদের যে প্রশ্ন ছিল যে সুইসাইড, বিএলওরা অনেকেই 2-3 তো আমার পরিষদ কাছেই রয়েছে যে সুইসাইড করেছেন। এছাড়া কেউ কেউ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ছেন, বাড়ির লোকে বলছেন। এটা কি কাম্য ছিল? কারণ আমরা জানি যে এই ক্ষেত্রে যিনি চিঠি লিখে দিয়ে গেছেন এবং সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন
কেন্দ্রের সরকার এবং আমাদের রাজ্যের যে সরকার শাসক এরা সম্পূর্ণভাবে এদের মৃত্যুর জন্য দায়ী। কারণ 2021-এ, 2024-এ, 2019-এ যে ভোট হয়েছে সেই ভোটের আগেও এসআইআর হয়েছে। সেই ভোটে কেন ডেড এবং যে লেফট নট ট্রেস এবং ডাবল এন্ট্রি যে ভোট আমরা বারবার বলা সত্ত্বেও সেগুলো বাদ দেওয়া হয়নি। আমরা চাইছিলাম যে এগুলো বাদ যাক, কিন্তু এই এসআইআর এর মাধ্যমে নয়। আমি একদম একই প্রশ্ন নিয়ে কৃষ্ণবাবু, কংগ্রেস, আপনাদের দল তো তখন সেন্ট্রাল ভারতবর্ষে প্রতিনিধি 2002 সাল, কি বলবেন এই পরিস্থিতি কি তখন হয়েছিল? সবার আগে খবর বাংলাকে অসংখ্য ধন্যবাদ বেহালার রাজপথে মানুষকে নিয়ে মানুষের সমস্যার সমাধানে রাস্তায় নামার জন্য। তারপরে আজকে যে সঞ্চালক সে একটা যে তথ্য আমার কাছে দিয়েছে সেই তথ্যটা ভুল। 2002-এ ভারত সরকারে ছিল তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তার আমলে লাস্ট সর্বভারতীয় এসআইআর হয়েছিল। এর পরের প্রশ্ন আমাকে করুন। সেই মুহূর্তে 2002-তে দাঁড়িয়ে কি হয়েছিল এই ধরনের পরিস্থিতি? দেখুন, এসআইআর 2002, 2025 এটা কোনো বড় ব্যাপার না। এসআইআর ভারতের স্বার্থে হয়েছে, আজকে হচ্ছে, আগামী দিনেও হবে, এইটা কোনো বড় ব্যাপার না। ব্যাপারটা হলো যে পরিকল্পিত এসআইআর, অর্থাৎ এই যে বিহারে এসআইআর শেষ হওয়ার পরেই পশ্চিমবাংলা সহ যে 12খানা রাজ্যে একসাথে এসআইআর চালু করে দিল। আমার দল মনে করে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তাদের আমলেও এসআইআর হয়েছে। আমার দল মনে করে এসআইআর একটা পদ্ধতির জন্য বিশেষ সময় দরকার, অর্থাৎ এপ্রিল মাসে পশ্চিমবাংলা নির্বাচন, আর আমরা নভেম্বর মাসে এসে আমরা এসআইআর করে লাভ দিয়ে পড়লাম এবং নির্বাচন কমিশন যে দায়িত্ব বিএলওর হাতে তুলে দেওয়া হলো। 1 মাসের মধ্যে প্রত্যেকটা বুথ 80,000, প্রায় 81,000 বুথে আমরা দেখতে পেলাম প্রতি বুথে গড়ে 1137টা করে ভোটার রয়েছে। পশ্চিমবাংলা প্রত্যেকটা বুথে 1137টা ভোটারকে একটা বিএলওকে এই 1 মাসের মধ্যে কাভার করতে হচ্ছে। এবার প্রশ্ন, বিএলও কারা? বিএলও অবশ্যই আমার বাংলার ছেলে মেয়ে, আমাদের বাংলারই মানুষ। তারা হয়তো কোনো স্কুলে আছে, তারা হয়তো কোনো আমাদের ধরুন স্বাস্থ্যকর্মী, তারা হয়তো আমাদের আইডিএস কর্মী, যাই হোক না কেন তারা বাংলার মানুষ, তারা একটা জায়গায় কাজ করে, এইটা এক্সট্রা কাজ হিসাবে তারা করছে। নির্বাচন কমিশনের উচিত ছিল এই কাজের জন্য অঢেল সময় দেওয়া এবং পরিকল্পিতভাবে যাতে সেই লোককে, একটা লোক যাতে 1137 জনের কাছে পৌঁছে যেতে পারে এবং তার কাছে তথ্য পৌঁছে দেওয়া, তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে আবার নির্বাচন কমিশনে পৌঁছে দেওয়ার কাজটা যাতে সুন্দর পরিকল্পনা মাফিক হয়। এক্ষেত্রে নির্বাচন কমিশনের তাড়াহুড়ো, এবং খুব খারাপ লাগছে পশ্চিমবাংলা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে আমরা সবসময় মাথা উঁচু করে বলেছি সেই স্বাধীনতার সময় থেকে বিধানচন্দ্র রায়। আসবো আমি, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সৌরদীপ শর্মা রয়েছে। আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। এই মুহূর্তে তোমাদের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলছেন যে এই কেন্দ্রীয় সরকারের হঠকারিতার কারণে কিন্তু এই এতগুলো মানুষের মৃত্যু, এবং কার্যত 2002 সালে যখন এসআইআর হয় তখন কিন্তু প্রায় 2 বছর ধরে, উনি নিজে বলছেন 2 বছর ধরে এই টোটাল সমগ্র প্রক্রিয়াটা করা হয়েছিল। এখন এই অল্প সময়ের মধ্যে করা হচ্ছে, সেই কারণে এতগুলো মানুষ আজ মৃত্যু সামনে ঢলে পড়েছে। একদমই সঠিক বলেছেন মাননীয় কুণাল ঘোষ। এটা অপরিকল্পিত একটি বিষয়, যেটি 6 মাস বা 1 বছরের ঘটনা ঘটে যাওয়ার একটা বিষয় হওয়ার কথা, সেটা 1 থেকে 2 মাস হচ্ছে। আমি একটা ছোট্ট সুইসাইড নোট দেখাবো। এটা সুইসাইড, আমি ক্যামেরায় জুম করতে বলবো সুইসাইড নোটটা। এটা সুইসাইড নোট নাকি মার্ডার, এটা আপনারাই বিবেচনা করুন। বিষয়টি হচ্ছে কৃষ্ণনগরের একজন প্যারা টিচার, যার নাম হচ্ছে রিঙ্কু তারফদার, পার্ট নাম্বার 201 এসি 82 ছাপড়া। তিনি প্রথমে লিখেছেন যে আমার মৃত্যুর জন্য দায় নির্বাচন কমিশন। ইনি হচ্ছেন সেই মানুষ যিনি গতকাল কৃষ্ণনগরে আত্মহত্যা করেছেন। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে হাতের লেখা তো ব্যাচ করে দেখা হয়নি, হাতের লেখাটা কি ওনারই? বিজেপি বলছে, নির্বাচন কমিশন কি বলছে?
বিজেপি কেস করুক, বিজেপি হাইকোর্টে কেস করুক, বিজেপি সুপ্রিম কোর্টে কেস করুক, তারপরে বলছি। দ্বিতীয়ত, এটি একটি শরীর খারাপের ঘটনা, এটি একটি শরীর খারাপ কমলপদ নস্করে। দ্বিতীয় হচ্ছে এটা সুভাষগ্রাম জয়নগরের। আর আমাদের নরেন্দ্র মোদী কোথায় আছেন? আমাদের নরেন্দ্র মোদী এখন ইতালিতে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। আজ দিল্লিতে কোনো ঘটনা ঘটলে উনি বাইরে চলে যান, বাংলায় কোনো ঘটনা ঘটলে উনি বাইরে চলে যান। আসলে উনি পালিয়ে যেতে চান। পালিয়ে গিয়ে যখন দেখে যে কোনো ঘটনা আমাদের আয়ত্তে চলে আসছে, তখন সেই বিষয় নিয়ে এগোতে পারি। দাদা একটু আগে বলছিল বিএলও আর বিএলএ বিষয়টা নিয়ে আমি একটুখানি ছোট্ট করে ক্লিয়ার করে দিই। নির্বাচন কমিশন সর্বপ্রথম একটি নোটিফিকেশন জারি করে, যার মাধ্যমে আমরা জানতে পারি যে যেই বুথের যে বিএলএ মানে যে ভোটার, সেই রাজনৈতিক দলের সেই বিএলএ সেই বুথের একজন হতে পারবে। যখন দেখলো যে বিজেপির সেই বুথে কোনো বিজেপির এজেন্টই নেই, তখন বিজেপি চাপ দিল নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে আরেকটি বিজ্ঞপ্তি জারি করলো, যেখানে বললো যে বুথ লেভেল দরকার নেই, ওই বিধানসভায় যে কেউ যে কোনো বুথের একটা বিএলএ হতে পারে। অর্থাৎ আপনার আমার বুথে অন্য কোনো বুথ থেকে বিএলএ এসে ঠিক করবে যে আপনি এই দেশের নাগরিক কিনা, এই দেশের সিটিজেন কিনা। এইটা আসলে নির্বাচন কমিশনের চাপানো বিষয় নয়, এটা বিজেপির চাপানো বিষয়, কারণ বিজেপি চাইছে। একদমই আমি আবারও একটা বিষয় আমাকে প্রসঙ্গ তুলতেই হচ্ছে। আমি জানাবো, প্রত্যেকের উদ্দেশ্যেই জানাবো যে 2002 সালে যখন কেন্দ্রীয় সরকার ছিল, সেই কেন্দ্রীয় সরকার কিন্তু কংগ্রেস পরিচালিতই কেন্দ্রীয় সরকার ছিল। যদিও বা অটল বিহারী বাজপেয়ী সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু সেটা এনডিএ জোটের প্রধানমন্ত্রী তিনি ছিলেন। আমি সেই তথ্যটা একবার দিয়ে দেবো কৃষ্ণবাবুকে। আমি পরের বিষয়ে আসবো অবশ্যই এসআইআর। তার আগে এই বিষয়ে আমি সাধারণ মানুষের কোনো প্রশ্ন থাকলে আমি অবশ্যই যাব। কেউ কারো যদি প্রশ্ন থাকে বলবেন, আপনাদের তরফ থেকে কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা করবো। আপনারা পরের বিষয়ে এবার ঢুকবো। সেই বিষয়ে এই এসআইআর এ যারা বিএলও রয়েছেন শাসক দলের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, এই বিএলওদের যে বিভিন্ন রকম যে কাজে ফর্ম কালেকশন থেকে শুরু করে ফর্ম জমা, এই কাজে যে তাদেরকে নেওয়া হচ্ছে, সেই কারণে পঠন পাঠন কার্যত লাটে উঠেছে এবং পড়াশোনা বাদ দিয়ে তারা এই কাজেই ব্যস্ত হয়ে পড়েছে। আমি এই বিষয়ে বক্তব্য নেব। বিজেপি শীর্ষেন্দ্রদা, দেখুন, এটা তো নির্বাচন কমিশনের কাজ। পড়াশোনা, ছাত্রছাত্রী, এটা তো ওনারা ওনাদের কাজের বাইরেও করতে পারছে। তো স্কুল প্রাইমারি ম্যাক্সিমাম হচ্ছে স্কুলের প্রাইমারি টিচার। প্রাইমারি স্কুলগুলো কখন চলে? সকালবেলায় চলে। কিন্তু এই এসআইআর এর কাজগুলো কখন হচ্ছে? বিকেলে হচ্ছে, সন্ধ্যাবেলায় হচ্ছে। তো সুতরাং কিন্তু বলা হচ্ছে পঠন তারা এই কাজ করে স্কুলের পড়াশোনা ঠিক মতো চালাতে পারছে না। দেখুন, একজন যখন, এবং এটাও বলা হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কার্যত এই কারণে এসআইআর এর কারণে কার্যত ভেঙে ফেলার কিছুটা চেষ্টা করছে। না, শিক্ষা ব্যবস্থায় না, আগে আপনি আগে দেশের কথা চিন্তা করুন তো। আজকে যদি এই এসআইআর যদি এখানে না হতো, তাহলে আমরা জানতে পারতাম না যে এখানে কোটি কোটি অনুপ্রবেশকারী, আমার দেশ আমার মাটি, সেখানে বাইরের দেশ থেকে লোক এসে বসবাস করবে। এটা তো মেনে নেওয়া যায় না। অবৈধ অনুপ্রবেশকারীরা, অনুপ্রবেশ হচ্ছে কি করে? অনুপ্রবেশ হচ্ছে এখানে যে সরকার, তারা এখানে বিএসএফ কার্ড, বিএসএফ অবশ্যই আমাদের, সীমান্ত প্রতিরক্ষা কার দায়িত্ব, সীমান্ত রক্ষার দায়িত্ব আমাদের, কিন্তু তাহলে প্রবেশ করছে কি করে? প্রবেশ করছে। এখানকার পুলিশ প্রশাসন সক্রিয় না, এখানকার পুলিশ প্রশাসনের তো সীমান্ত রক্ষার দায়িত্ব নয়, দায়িত্ব বিএসএফ স্বরাষ্ট্র দপ্তর, বিএসএফ সরাসরি। কিন্তু এখানে অনেক যে অবৈধ অনুপ্রবেশকারী, তারা এখানে চিকিৎসার নাম করে আসছে। তারপরে এখান থেকে গভর্নমেন্ট থেকে তাদের আধার কার্ড, এটা দেখার দায়িত্ব কার? আধার কার্ড কার? আধার কার্ড কে করছে? আধার কার্ড কেন্দ্রীয় সরকার। এখানে আধার কার্ডের দায়িত্ব রাজ্য সরকারের দেখার। তো রাজ্য সরকার তো দেখবে এখানে। আমি কথা বলবো, আমি এই আধার কার্ডকে ভুয়ো বলছে। এখন বলছে আধার কার্ড নিয়ে কথা বলছে। যখন এসআইআর হয় তখন বলে দিচ্ছে যে আধার কার্ড চলবে না। সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে এসআইআর মাধ্যমে আধার কার্ড দেওয়া যাবে, কিন্তু নির্বাচন কমিশন বলছে যে না, আধার কার্ড চলবে না। এই মানুষগুলোকে, এখানে যে মানুষগুলোকে দাঁড়িয়ে আছে এখানে, এদের সকলকে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের জন্য লাইনে দাঁড় করে দিয়েছিল, আধার কার্ডের সাথে প্যান কার্ডের জন্য লাইনে দাঁড় করে দিয়েছিল,
আধার কার্ডের সঙ্গে ব্যাংকের যাদের লিঙ্ক তার জন্য দাঁড় করে দিয়েছিল। আর আজকে এই আধার কার্ডকে বলছে আধার কার্ড নাকি আপনার পরিচয় পত্র নয়। তাহলে আপনি বলুন, একটু আগে দাদা বলছেন বিএসএফ এর দায়িত্ব কেন্দ্রের, অর্থাৎ হোম মিনিস্ট্রি মানে স্বরাষ্ট্রমন্ত্রীর, বলছে আধার কার্ড করেছে কেন্দ্র, কিন্তু দায় বলছে কলকাতা পুলিশের। মানে আমি তো বুঝতে পারছি না, পাসপোর্ট যদি ভারতবর্ষ থেকে, যদি বাংলাদেশ থেকে যদি পাসপোর্ট নিয়েও যদি কোনো মানুষ যদি আজকে এখানে আসে, মানে দেশে আসে, সেই পাসপোর্টের দাও সেন্ট্রালের, তাহলে তাতে উনি বলছেন যে সব দায় নাকি রাজ্য পুলিশের, তার দায় নাকি রাজ্য সরকারের তরফ থেকে। আমি বুঝতে পারছি না, কি বলবেন? আমার একটা ছোট্ট কথা আছে, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রালের অবশ্যই, কিন্তু এই বিএসএফ যেখান থেকে অবৈধ অনুপ্রবেশকারী ঢুকছে সেখানে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য যখন জমি চাইছে, রাজ্য সরকার সহযোগিতা চাইছে, তখন রাজ্য সরকার জমিও দিচ্ছে না, সহযোগিতা করছে। আমরা আরো একটা বিষয় জানাবো যে এই আপনি যে কথাটা বললেন, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু বলেছেন যে সমস্ত জায়গায় পাহারা দেওয়া কেন্দ্রের পক্ষে সম্ভব না, এই কথা তিনি মিডিয়ার সামনে বলেছেন পর্যন্ত। তাহলে কি করে বলছেন যে রাজ্য দিতে দিচ্ছে না? রাজ্য যদি সহযোগিতা না করে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী তো বলছে সব জায়গায় পাহারা দেওয়া সম্ভব নয়, তিনি বলেছে। হ্যাঁ, কিন্তু আমরা তো চাইছি এখানে জায়গা চাইছি, আমরা যে এখানে বিএসএফ যে এখানে কাঁটাতার দেবে তার জন্য জায়গায় চাই, রাজ্য থেকে সহযোগিতা চাইছে, সেই সহযোগিতা রাজ্য করছে না। আমি একদম অনুপ্রবেশ বিষয় নিয়ে আমি কৃষ্ণবাবুর কাছে যাবো। অনুপ্রবেশ শুনলেনি, অনুপ্রবেশ 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 কি করে হচ্ছে? অনুপ্রবেশ রাজ্য সরকার দায় ঠেলছে কেন্দ্রের দিকে, কেন্দ্র সরকার দায় ঠেলছে রাজ্যের দিকে। কি বলবো? দেখুন, ভারতবর্ষ বিশাল দেশ। আমাদের দেশের পশ্চিম থেকে পূর্বে প্রায় পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমার, এমনকি বাংলাদেশ, এতগুলো দেশ আমাদের প্রতিবেশী। এতগুলো দেশের সঙ্গে আমাদের সরাসরি জমির সম্পর্ক। সুতরাং অনুপ্রবেশটা এটা কোনো নতুন বিষয় না। 1947 সালের দেশভাগের সময় থেকেই অনুপ্রবেশ শব্দটা শুরু হয়েছিল। এটা আমাদের একটা ব্যাধি বলতে পারো, কারণ এই দেশটা তো ভাগ হওয়ার কথা নয়, দেশটা ভাগ হয়েছে। তাই আমাদের অনুপ্রবেশ নিয়ে আমাদের মাথা ব্যথা হচ্ছে, কারণ যে এই উপমহাদেশে ভারতবর্ষ অনেক শক্তিশালী দেশ, তাই আমার উপমহাদেশে আমার প্রতিবেশী দেশেরা অনেক দুর্বল। তাই তারা পেটের জ্বালায়, খাদ্যের সন্ধানে তারা কি করছে, তারা ভারতবর্ষে এসে থাকার মাথা গোঁজার জায়গা চাইছে, তারা এখানে খাবার চাইছে, তারা এখানে থাকার একটা সুবিধা ভোগ করতে চাইছে। এই সমস্যা অনেক বড়। কেন্দ্রীয় সরকারকে দীর্ঘ দিন ধরে এটা নিয়ে চলছে। সারা ভারতবর্ষকে কাটা বেড়া দিয়ে ঘিরে প্রকৃত ভারতবর্ষের সীমারেখা তৈরি করতে আমাদের অনেক সময় লাগবে। তার জন্য অবশ্যই প্রত্যেকটা রাজ্য সরকারের সহযোগিতা দরকার। যে অভিযোগ উঠছে, আমি রত্নাদের কাছে আসবো, যে অভিযোগ উঠছে যে অনুপ্রবেশ, আপনারা তো 2002 সাল থেকে পুরো রাজ্যে ছিলেন, আপনাদের সময় কি বলবেন? আসলে এই যে অনুপ্রবেশের গল্প না, এই অনুপ্রবেশের কথাটা শুধু এখন বিজেপি বলছে না। আমরা যদি একটু অতীতে যাই, যখন মমতা ব্যানার্জি ওই বিজেপি জোটের মন্ত্রী, তখন মমতা ব্যানার্জি, আমরা ওই ছবিটা আমাদের চোখের সামনে ভাসে যে একতারা কাগজ নিয়ে যিনি স্পিকার ছিলেন তার দিকে ছুঁড়ে মারছেন যে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে, এবং এরা ভোট দিচ্ছে বলেই বামফ্রন্ট সরকার জিতছে। আজকে বিজেপি বলছে যে অনুপ্রবেশ, আজকে তৃণমূল বলছে না এটা বিজেপির দায়িত্ব ছিল, বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব। বিষয়টা অনেক গভীরে, অনেকটা পেছনে। তো অনুপ্রবেশ আমরা যেটা মনে করছি যে তৃণমূলও বলেছিল অনুপ্রবেশ ছিল, আছে, আর বিজেপি এখন বলছে অনুপ্রবেশ, কোটি কোটি লাখ লাখ অনুপ্রবেশ। আমরা বলছি দায়িত্ব না কেন্দ্র সরকার না রাজ্য সরকার, কেউই এই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। যদি আমরা আসলে মানুষের নজরটাকে ঘুরিয়ে দেওয়া, কিছুই না, মানুষের নজরটাকে ঘুরিয়ে দেওয়া। এই যে আধার কার্ড, আপনারা বলছেন আধার কার্ড একটা সময় মানে ইউনিক আইডি বলে যেটা বলা হয়েছিল, ইউনিক আইডি, সেই আধার কার্ডকে মানুষের ইয়েতে আজকে প্যান কার্ডের সাথে লিংক, আজকে ভোটার কার্ডের সাথে লিংক, আজকে ব্যাংকের সাথে লিংক, ক্যাশের সাথে লিংক, এত জায়গায় লিংক, অথচ আধার কার্ড নাকি প্রমাণপত্র নয়। আমরা বলছি যে এই যে অনুপ্রবেশের গল্প, এই যে
এই বিভিন্ন রকমের যে গল্প এসআইআর এর পেছনে, এর পেছনে একটা বিরাট সুপরিকল্পিত একটা চক্রান্ত আছে। আজকে আমাদের দেশের, আমাদের রাজ্যের বাদ যাবে কারা? বাদ যাবে যাদের কাগজপত্র ঠিকঠাক নেই, যারা গরিব, যারা প্রান্তিক, যারা আদিবাসী, যারা মতুয়া, তারাই আজকে হাজার হাজার মানুষ বাদ যাবে। এর পেছনে কেন্দ্রের সরকার এবং এর পেছনে রাজ্য সরকার সমানভাবে দায়ী, এই বলেই আমরা একদম একদম অনুপ্রবেশ এই যে অনুপ্রবেশ, তার উপরে আমরা দেখেছি ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড। হ্যাঁ, এরকমই তথ্য উঠে আসছে যখন এসআইআর এর কাজ চলছে। এইরকম বহু জায়গায় বহু ঘটনা ধরা পড়েছে যেখানে ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড। প্রশ্ন উঠছে, ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড তৈরি হচ্ছে কি করে? কারা তৈরি করছে? দায় কার? প্রশ্ন সরাসরি শীর্ষেন্দু বাবুর কাছে। আধার কার্ড, ভোটার কার্ড পশ্চিমবাংলার বুকে হচ্ছে, তৈরি হচ্ছে। ভুয়ো তৈরি হচ্ছে কি করে? এইখান থেকে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা আসছে, সেই রোহিঙ্গাদের এখানে বর্তমান শাসক দল তাদেরকে এখানে জামাই আদর করে রেখে দিচ্ছে। এবং আধার কার্ডটা তৈরি হচ্ছে কি করে? ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড তৈরি হচ্ছে কি করে? এইখানে একটা চক্র চলছে, সক্রিয় গোষ্ঠী একটা চক্র, এটা কাজ করছে পরিকল্পিত ভাবে। কি এই অনুপ্রবেশকারীদের ভোটে, তাদের পক্ষে ভোট দেওয়ানো, অনুপ্রবেশকারীদের ভোটে ব্যবহার করার জন্য ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড। বলুন, আমরা দর্শকদের থেকে প্রশ্ন নেব, আমরা দর্শকদের থেকে শুধু প্রশ্ন নেব, উত্তর নয়। দর্শকদের থেকে প্রশ্ন নেব, উত্তর দেবে রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমি 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 সৌরদীপ শর্মার বক্তব্যটা নেব, সৌরদীপ শর্মার বক্তব্য। ভুয়ো ভোটার কার্ড নিয়ে উনি যদি রাজ্য সরকারকে দায় দেয়, তাহলে বিহারে ভুয়ো ভোটার কার্ড নিয়ে উনি নিশ্চয়ই রাজ্য সরকারকে তাহলে দায় দিক, দিল্লির নিয়েও দিল্লির সরকারকে দায় দিক, এবং মহারাষ্ট্র সরকারকে নিয়েও মহারাষ্ট্রের জন্য দায় দিতে হবে। কারণ ভুয়ো এই জিনিসটা পুরোপুরি আমাদের বিজেপি শাসিত রাজ্য থেকে চলে আসে। আমি একটা জিনিস দেখাবো, নিশীথ প্রামাণিক বিজেপির সর্বস্তরের বড় নেতা। এই নিশীথ প্রামাণিকের পরিবার কিন্তু 1968 সালে বাংলাদেশ থেকে এসেছিল, যিনি আজ বাংলাদেশ থেকে আসার পর কিন্তু নিশীথ প্রামাণিক আছে বিজেপি সর্বস্তরের নেতা। আরেকটা স্ক্রিনশট আমি দেখাবো, বাংলাদেশের ভোটার বিজেপির পঞ্চায়েত সদস্যকে ঘিরে শোরগোল। স্বরূপনগরের যিনি পঞ্চায়েতের প্রধান, তিনি হচ্ছেন আসলে বাংলাদেশের ভোটার, মানে বাংলাদেশও ভোট দিচ্ছে আবার বাংলাতেও ভোট দিচ্ছে। সেই বাংলাদেশি হচ্ছে বিজেপির স্বরূপনগরের পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েতের মেম্বার বিজেপির তরফ থেকে। দায়টা কার? এই ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড যে প্রশ্নে আমরা ঢুকেছিলাম, দায় কে নেবে? দায় কে নেবে বলছে ভুয়ো নাকি এই রাজ্য সরকার করছে। আমরা যতদূর জানি যে আধার কার্ড UIDAI মানে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই তৈরি হয়। তাই কেন্দ্র সরকার যদি এখন রাজ্য সরকারকে এখন বলে ঘুষপিটা ঢুকছে, রাজ্য সরকারের দায়। এখন যদি বলে দিল্লিতে ব্লাস্ট করছে, তৃণমূল কংগ্রেস দায়। এখন যদি বলে যে ভুয়ো জিনিস হচ্ছে, সেটাও তৃণমূল কংগ্রেস দায়ী। সেটাকে মেনে নিতে পারবো না। তার জন্য আপনাদের কাছে হাইকোর্ট খোলা আছে, সুপ্রিম কোর্ট খোলা আছে, যার মামলা করুন, তারপর গিয়ে আমরা জবাব। একদম। আমরা এবার প্রশ্ন নেবো সরাসরি দর্শক আসনে যারা রয়েছেন তাদের থেকে। আমি ক্যামেরা পার্সনকে বলবো একবার দর্শকদের দেখাতে। বলুন। না, প্রশ্নটা এটা না, প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে কোনোদিনই এসআইআর হয়নি। যেটা হয়েছিল 2002-এ, সেটা হচ্ছে সামারি ডিভিশন অফ ইলেকট্রাল রোল, SRER। এবার সেইখানে কিন্তু তখন রেশন কার্ড বা যা ছিল তার ভিত্তিতে এগুলো হয়েছিল। এখন হঠাৎ করে উদ্দেশ্যটা হচ্ছে গরিব প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা গরিব মানুষ যারা আছে আর কি, তাদের নামগুলো ভোটাধিকার তাদের কেড়ে নেওয়া, বাদ দিয়ে দেওয়া। হঠাৎ করে কেন্দ্রীয় সরকার মানে নির্বাচন কমিশন সব প্যাক্ট হয়ে গেছে। যে কাজটা করার কথা নির্বাচন কমিশনের, সেটা কেন্দ্রীয় সরকার করছে এখন। এখানে আধার কার্ডে ভ্যালিডিটি নেই, রেশন কার্ডে ভ্যালিডিটি নেই, ইলেকট্রিসিটি বিলের ভ্যালিডিটি নেই। যেটা নির্বাচন কমিশনার কোটি কোটি টাকা খরচা করে ওই এপিক কার্ড বানিয়েছিল, সেটারও মান্যতা দিচ্ছে না। শুধু মান্যতা দিচ্ছে কাকে? যা পাসপোর্ট গরিব মানুষের কাছে, কত লোকের কাছে আছে পাসপোর্ট। তারপরে হচ্ছে পেনশন পেমেন্ট অর্ডার, PPO, কটা লোক চাকরি করে। তাহলে এই মানুষগুলোর কাছে যখন এগুলো নেই, তার স্কুল সার্টিফিকেটও নেই। মূলত যে প্রশ্ন দর্শক আসন থেকে তুলে দেওয়া হচ্ছে যে বহু সংখ্যক ডকুমেন্টস, বহু সংখ্যক নথি এই SIR এ মান্যতা পাচ্ছে না। যে বিষয় আমি অবশ্যই আমি আসবো। আমি একটা করে প্রশ্ন নেবো, আমি আবার আসবো। আমি উত্তরটা নেব। যে দর্শক আসন থেকে প্রশ্ন করছে যে নথি এত কম কেন? যে সমস্ত নথিগুলো আমাদের করা হয়েছে সাধারণ মানুষের,
সেই নথির বেশিরভাগই নেওয়া হচ্ছে না, কিছু কিছু বাছাই করা নথি যেগুলো হয়তো গরিব মানুষের কাছে নেই। প্রশ্ন কি বলবো? নথি একখানা দুখানা তো না, টোটাল আপনারা দেখবেন 12খানা নথি চাওয়া হয়েছে। আমি বলছি যদি কেউ এখানে স্কুল ফাইনাল সার্টিফিকেট থাকে, একটু একটু বক্তাকে বলতে দিতে হবে। আপনাদের অনুরোধ শালীনতা বজায় রেখে আমাদের অনুষ্ঠান চালাতে দেবেন। বক্তাকে একটু বলতে দিতে হবে অবশ্যই। 12খানা নথি যথেষ্ট একটা মানুষকে প্রমাণিত করার জন্য। তো এখানে গরিব এবং বড়লোক বলে জাত পাতের কোনো ব্যাপার না, ধর্মের কোনো ব্যাপার না। দেশ আমাদের, দেশকে আমরা সুরক্ষিত রাখবো। অবৈধ অনুপ্রবেশকারী বিদেশি নাগরিকদের দেশে রাখবো না, তার জন্য এসআইআর। এবং এইটা আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এইখানে যারা ভারতীয়, যারা ভারতের নাগরিক, তারা সবাই এখানে ভোটাধিকার প্রয়োগ করবে এবং কারোর নাম এখান থেকে বাদ যাবে না। হ্যাঁ, বাদ যাবে তার নাম, যারা বিদেশ থেকে এসছে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে তাদের নাম বাদ যাবে। একদম অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছে তাদের নাম বাদ যাবে। আরো এক দর্শক বলুন। আচ্ছা, বিজেপির যিনি প্রতিনিধি রয়েছেন তিনি বললেন ওই এপিক কার্ড আর আধার কার্ড ভুয়ো তৈরি হচ্ছে। তা আমরা সবাই জানি তার সেন্ট্রাল সার্ভার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় আছে। এখান থেকে রাজ্য সরকার থেকে বা রাজ্য থেকে যে বিএলও ডেটা যে কালেকশন করবে সেটা সেন্ট্রাল সার্ভারে হিট করে এপিক কার্ড তৈরি হবে, আধার কার্ডও সেইভাবে তৈরি হবে। আসলে কেন্দ্রীয় সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার রক্ষা করতে ব্যর্থ। একদম সাধারণ মানুষ যেটা বলছে যে কেন্দ্রীয় সরকার দেশের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমি রত্নাদির কাছে আরো একবার আসবো এই বিষয়টা নিয়ে। কার্যত এই মুহূর্তে যে প্রসঙ্গ চলছে, আধার কার্ড, ভোটার কার্ড সমস্তটাই ভুয়ো তৈরি হচ্ছে, যেটা বারবার আমাদের ধরা পড়েছে। আমরা মিডিয়ারাও বারবার দেখিয়েছি সেই বিষয়। দুই তরফের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একে অপরের উপর দোষ দিচ্ছে। কি বলবো? আসলে বিষয়টা তা নয়, ভুয়ো আধার কার্ড বা ভুয়ো ভোটার কার্ডের বিষয়টা নয়। বিষয়টা হলো এসআইআর এবং কারা বাদ পড়বে। এই ভুয়ো আধার কার্ড আর ভুয়ো সবটাই, এই যে ভোটার কার্ড, আজকে ভোটার কার্ড বলুন তো, ভোটার কার্ড তৈরি করার জন্য নির্বাচন কমিশন কেন এই এতগুলো প্রমাণপত্র চাইছে? আমাদের তো সবার আধার কার্ড লিংক করা আছে। তাহলে যদি আধার কার্ড লিংক করে ব্যাংকে আমার কত টাকা আছে জানা যায়, কোন ব্যাংকে কত অ্যাকাউন্ট আছে জানা যায়, তাহলে ভোটার লিস্টটা কেন সংশোধন করা যাচ্ছে না? এই প্রশ্ন আমাদের। আর যেটা বলার যে আজকে তৃণমূল কংগ্রেস বিজেপিকে দুষছে, বিজেপি তৃণমূল কংগ্রেসকে দুষছে। আসলে একই মুদ্রার দুটো পিঠ। তো আমরা মনে করি সাধারণ মানুষ মাঝখান থেকে, সাধারণ মানুষ কিন্তু হ্যাকার হচ্ছে, সাধারণ গরিব মানুষ। এই আপনি বলুন না, আজকে আমি একটা উদাহরণ দিচ্ছি, উত্তরবঙ্গে যে সমস্ত মানুষ ঘর হারা গৃহহীন হলেন তাদের কাছে কোথায় কাগজ? আজকে এই যে গরিব মানুষ যিনি মাধ্যমিক পাশ করেননি, বললেন মাধ্যমিকের সার্টিফিকেট, যিনি স্কুলেই যাওয়ার সুযোগ পাননি আমাদের দেশে, তার কি হবে? আর যিনি গৃহহীন হলেন, যার বাড়ির লোক পানির জলে ভেসে গেল, শুধুমাত্র প্রাণটা নিয়ে উঠেছেন, তাহলে তার আর ভোটার লিস্টে নাম উঠবে না, কোনো কাগজে তিনি সই দেখাতে পারবেন না। আসলে বিষয়টা আমরা বলছি, এটা সাধারণ মানুষকে বিভ্রান্ত করা। সম্পূর্ণরূপে দুটো দল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পথে নেমেছে এবং সেই খেলাই খেলছে বলে আমরা মনে করছি। একদম আমি এই বিষয়ে কৃষ্ণবাবুর কাছে যাব যে দুই দলের তরফ থেকে একে অপরকে দোষারোপ, আমরা দোষারোপ চাই না। সাধারণ মানুষ এই মুহূর্তে কার্যত বিভ্রান্ত। আমরা প্রথমে দেখেছি যখন এসআইআর শুরু হয়, দিকে দিকে সাধারণ মানুষ, বহু মানুষ আতঙ্কে আত্মহত্যা করছে। এখন দেখছি বিএলওরা আত্মহত্যা করছে, অসুস্থ হয়ে পড়ছে। এই প্রসেসটা, এত সমস্যা কেন তৈরি হচ্ছে? প্রশ্ন দুখানা মিশে গেল। আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের দর্শক বন্ধুকে, যিনি বললেন 2002 সালে এসআইআর নয় এসআইআর হয়েছিল। অবশ্যই অবশ্যই এটা সংশোধনী, একই জিনিস। আসল কথা এসআইআর আর এসআইআর একই ব্যাপার। এগুলো স্বাধীনতার 52 সালে যখন প্রথম নির্বাচন হয়েছিল, নির্বাচনে যে আমরা প্রতি 10 বছর পর পর আমাদের এটা রিভিউ হওয়া দরকার যে এই যে নির্বাচনের আমাদের তালিকা এটা সঠিক কিনা। এইটাও একটা প্রচলিত প্রথা, এটা চলবে। এটা আগামী দিনে, আজকে 2025 না, 2050 সালেও এসআইআর এর নাম করে বা এই ধরনের একটা সংশোধনী হবে, এটা হওয়া উচিত। এবারে ভুয়ো ভোটার কার্ড বা আধার কার্ডের ব্যাপারে আমি একটা কথা বলি। দেখুন,
কেন্দ্রে বিজেপি সরকার আছে, যে সরকার ক্ষমতায় এসে ডিক্লারেশন দিল বিরোধী মুক্ত, কংগ্রেস মুক্ত ভারতবর্ষ। পশ্চিমবাংলায় একটা সরকার 2011 সালে স্থাপন হলো, সে বলছে কংগ্রেস মুক্ত বাংলা। কিন্তু রাজনীতিতে তো রাজনৈতিক দল মুক্ত কোনো রাজনীতি হতে পারে না। রাজনীতিতে 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 প্রত্যেকটা দল থাকবে। আমি এখানে দর্শক আছে এবং আমাদের এই মিডিয়ার মাধ্যমে প্রচলিত ধারায় দর্শকদের মধ্যে আমি একটা জিনিস মনে করে দিতে চাই, কংগ্রেস কি চেয়েছিল। আমি একটু 1952 সালে পিছিয়ে যাব। 1952 সালে আপনারা মনে রাখবেন, জওয়াহরলাল নেহেরু প্রথম নির্বাচনে দুখানা রাজনৈতিক কেন্দ্র দিয়ে দাঁড়িয়েছিল। একটা হলো এলাহাবাদ, একটা হচ্ছিল ফুলপড়া লোকসভা কেন্দ্রে নেহেরুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল তৎকালীন জনসংঘের অটল বিহারী বাজপেয়ী, তখন উনি যুবক। কিন্তু দুই কেন্দ্রেই নেহেরু জিতেছিল। নেহেরু জিতে আসার পর সে বছর কংগ্রেস ভারতবর্ষে 545টার মধ্যে 359খানা আসন নিয়ে ক্ষমতা এসেছিল। বিরোধী দলের কোনো সংমিশ্রণ ছিল না। নেহেরু কংগ্রেসের সংসদীয় ভোটে দাঁড়িয়ে বলল, ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, আমরা ক্ষমতায় এসেছি, উপযুক্ত বিরোধী দরকার, অটলকে দরকার, অটল বিহারী বাজপেয়ীকে দরকার। আমি ফুলপোড়া নির্বাচন থেকে আমি পদত্যাগ করছি, অটল বিহারী বাজপেয়ী দাঁড়াবে, কংগ্রেস প্রার্থী দেবে না। এইটাই ভারতবর্ষের গণতন্ত্র, এইটাই ভারতবর্ষের গণতন্ত্র কংগ্রেস স্থাপন করে গেছে, আজকে তা ধ্বংস। তাই একদম একটা মিনিট, তাই আধার কার্ড ভুয়ো হবে, আমাদের ভোটার কার্ড ভুয়ো হবে। কারণ পশ্চিমবাংলায় 117খানা মিউনিসিপালিটি সব বিরোধী শূন্য করে দিয়েছে, প্রত্যেকটা বিরোধী শূন্য। আরে বিরোধী শূন্য কখনো রাজনীতি হতে পারে নাকি? একদম আরো একটা বিষয় এই মুহূর্তে, একদম আমাদের হাতে একদম সময় কম রয়েছে। আরো একটা বিষয় আমাদের এই মুহূর্তে ঢুকতে হবে। আমরা যে বিষয় আজকে অনুষ্ঠান শুরু করেছিলাম, বিএলওদের, বিশেষ করে বিএলওরা কাজ করতে পারছে না যে বিষয়, সেই বিষয় আমি অনুরোধ করব, সেই বিষয় যে তৃণমূল কংগ্রেস আজকেরই একটি ঘটনা, সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের এক নেতা বিএলএ 2 তিনি বিএলও কে ফোন করে হুমকি দিচ্ছেন, কোনো একজনের নাম বাদ দেওয়া যাবে না, বাদ দিলে ঘর ভেঙে দেওয়া হবে, আগুনে পুড়িয়ে দেওয়া হবে, এরকম হুমকি দিয়েছেন। এবং যদিও পুলিশ গ্রেফতার করেছে, আমি উত্তর নেব। দেখুন, উনি বিএলএ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উনি বিএলএ নাকি বিজেপি বা অন্য রাজনৈতিক দলে সাজানো কোনো মানুষ কিনা সেটা আগে আমাদের ওখানে যাচাই করে দেখতে হবে, কারণ এরকম বিজেপি অনেক এরকম জিনিস বের করে। এরপর আমি আর দুটো কথাই বলবো, যে এসআইআর যদি করতে হয় তাহলে আসামে হলো না কেন? বাংলাদেশের বর্ডার তো আসামেও আছে, মিয়ানমারে হচ্ছে না কেন? কিন্তু সন্দেশখালী তৃণমূলের নেতৃত্ব স্বীকার করেছেন উনি তৃণমূল কংগ্রেসের। পুরো বিষয়টা পুলিশ তো অ্যারেস্ট করেছে, পুরো বিষয়টা তাহলে যাচাই হোক, আদেও তিনি তৃণমূল কংগ্রেসের বিএলএ কিনা, বা কোন বুথ থেকে এসছে, বা আদেও তৃণমূল কংগ্রেসে কিনা, বা বিজেপির তরফ থেকে সাজানো কোনো ঘটনা বা মন গড়া ঘটনা কিনা, সেটা আগে আমাদের তরফ থেকে আমাদের বলানো হোক, পুলিশ বলুক, সবটাই তাহলে আদালতের কাছে আমরা যাচাই করতে চাইবো। আদালত নিশ্চয়ই জানাবে, তারপরে আমরা আমাদের মতো করে অ্যাকশন নেব। আমি প্রশ্ন নেবো, দর্শক আসলে যদি কেউ প্রশ্ন করতে থাকেন বলুন। দাদা, আমার তিনটে প্রশ্ন। একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন, নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতা আসার আগে একটা কথা বলেছিল, প্রত্যেকটা পরিবারকে কালো টাকা যা আছে উদ্ধার করব। এই নোটবন্দি কেন নোটবন্দি করে 100 জন মানুষ মারা গেছে এসআইআর নামে। আমি একটা সাধারণ মানুষ, আমি কোনো পার্টির লোক নয়, একটা সাধারণ মানুষ আপনার সাথে প্রশ্ন করতে চাই, এসআইআর করুক। কিছুদিন আগে যে ভোটার আধার কার্ডের সাথে নাম্বার মিল করছিল, ফোন নাম্বার, এগুলো আইওয়াস, রেলের এত ভ্যাকান্সি, জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া, এদিকে ববি হাকিম থেকে শুরু করে পাথরেই ছাড়া পেয়ে গেল, এদিকে আর্থিকর কাণ্ডে অবয়ার কোনো শাস্তি হয়নি, এখানে বিজেপি সরকার কি করছে? তার মানে একদম প্রশ্ন, যেখানে কার্যত এসআইআর বা এই বিষয় দেখিয়ে এই যে এই মুহূর্তে মূল্য বৃদ্ধি, যেটা সাধারণ মানুষের সরাসরি সাধারণ মানুষ যাতে জর্জরিত, সেই বিষয়গুলোকে ঢেকে দেওয়া হচ্ছে। বলুন। প্রশ্নটা হচ্ছে যে এসআইআরটা ম্যাটার না, ব্যাপারটা হচ্ছে যে মানুষের অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়া। সেটা হচ্ছে যে দক্ষিণপন্থী দলগুলোর কাজই হচ্ছে মানুষকে ব্যস্ত রাখো, যেভাবে হোক, কাজের অধিকার, শিক্ষার অধিকার, বেঁচে থাকার অধিকার, এগুলোকে যাতে দাবি না করতে পারে, তার জন্য হচ্ছে লিঙ্কে দাঁড় করানো। বিজেপি সরকার যেমন করেছিল, নোটবন্দিতে লাইন দাঁড় করা, 500 টাকার নোট বাদ দিয়ে চেঞ্জ করো, 1000 টাকার নোট, 2000 টাকার নোট, সব সময় ব্যস্ত রাখো। হিটলার একটা কথা বলেছিল যে মানুষকে ব্যস্ত রাখাটাই হচ্ছে আসল কাজ,
যাতে সে কোনো প্রশ্ন না করতে পারে, দাবি না করতে পারে, সেই জায়গাটাই হচ্ছে। একদম প্রশ্ন নেব, উত্তরটা আমি নেব। বলছে এই এসআইআর এর মাধ্যমে দেখিয়ে সাধারণ মানুষ বলছে যে এই যে মূল্য বৃদ্ধি এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে কার্যত চাপা দিয়ে দেওয়ার চেষ্টা। মূল্যবৃদ্ধির সঙ্গে এখানে এসআইআর এর কোনো সম্পর্ক নেই। মানুষকে ব্যস্ত রাখা হচ্ছে, সেটা বলছে ব্যস্ত রেখে। একটু বলতে দিতে হবে বক্তাকে, অনুরোধ করবো শালীনতা বজায় রেখে, আমাদের এই অনুষ্ঠান অল্প সময় রয়েছে। মানুষকে তো ব্যস্ত রাখার কোনো কারণ নেই। এসআইআর এ মানুষ কেন ব্যস্ত থাকবে? মানুষ ঘরে থাকবে, বিএলও অফিসার ওনার বাড়িতে যাবে, ওনাকে ফর্ম দেবে, উনি সেই ফর্ম ভর্তি করে বিএলও অফিসারকে ফেরত দেবে। তো এখানে একটা দিন ফর্ম দেবে, একটা দিন ফর্ম নেবে। তো এখানে মানুষের ব্যস্ত থাকার সময়টা কি ব্যাপার, এটা আমার মাথায় আসছে না। মানুষ এখানে ব্যস্ত থাকবে কেন? একদম আমি এই শুনিয়ে বলবো, বলছে সাধারণ মানুষ যে ব্যস্ততা রেখে চাপা দিয়ে দেওয়া হচ্ছে কার্যত মূল্য বৃদ্ধি থেকে শুরু করে সাধারণ মানুষের যেগুলো সরাসরি সাধারণ মানুষের সাথে জড়িত সেই বিষয়গুলোকে চাপা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মনমোহন সিংকে মৌনী মনমোহন বলা হয়েছিল। শুদ্ধ মনমোহন সিং যখন ভারতবর্ষের ক্ষমতায় ছিল, আমরা 2014 সালের নির্বাচনে আমরা পরাজয় করলাম। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসলো। বিজেপি ক্ষমতায় আসার মূল শর্ত ছিল প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবে, প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবে। আজকে আমার প্রতিনিধি এখানে আছে বিজেপির, তার কাছে তো আমার ছোট্ট একটা প্রশ্ন, 2 কোটি না, আমাদের নরেন্দ্র মোদী ভারতবর্ষে 2 লক্ষ লোকের চাকরি দিয়েছে, 2 লক্ষ লোকের চাকরি দিতে পেরেছে। সুতরাং চাকরি নেই, মূল্যবৃদ্ধি তো স্বাভাবিক, এটা তো হতেই হবে, এটা তো হয়েই যাচ্ছে। তার মানে কি এই বিষয়গুলোকে ঢেকে দেওয়া হচ্ছে? এই বিষয়গুলো তো অবশ্যই। ভারতবর্ষের উন্নয়নটা কোথায়? আজকে দেখাক ভারতবর্ষের উন্নয়নটা কোথায়। ভারতবর্ষ যেখানে পৌঁছে গেছিল, আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ কি সেখানে পৌঁছাতে পেরেছে? সেখানে পৌঁছাতে পারেনি। ওনার শুধু একটাই উদ্দেশ্য, ভারতবর্ষে হিন্দুত্বকে স্থাপন করা। আমরা ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ শক্তি, আমরা তাই জনসাধারণের কাছে যে বার্তা পৌঁছে দিতে চাই, ধর্ম নিরপেক্ষ আমাদের একমাত্র শক্তি, সেটাকে বজায় রাখতে হবে। হিন্দুত্ব নয়, মানুষ চাই, রুটি চাই, কাজ চাই, খাদ্য চাই। একদম আমি রত্নাদির থেকে নেব, নিয়ে আমি দর্শকদের প্রশ্ন নেব। দেখতে পাচ্ছেন রীতিমতো এক দল আরেক দলের দিকে দোষারোপ। এই মুহূর্তে সাধারণ মানুষের মূল্য বৃদ্ধি কিংবা চাকরি এই সমস্তগুলো ঢেকে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ গ্যালারির ওপার থেকে প্রশ্ন করছে, কি বলবে, কিভাবে দেখছে? একেবারেই সাধারণ মানুষের যে দৈনন্দিন যে কষ্ট সেইটাকে ঢেকে দেওয়ার জন্যই এই এসআইআর নামক এই প্রক্রিয়া। আসলে এর আগেও আপনারা বলেছেন, আলোচনায় উঠে এসছে যে এর আগেও এসআইআর নয় এসআইআর হয়েছে, এর আগেও ভোটার লিস্ট সংশোধন হয়েছে, কিন্তু কেউ কি এইভাবে ইনভলভ হয়েছে? আমরা এইভাবে টকশো হয়েছে, এইভাবে বিতর্ক সভা হয়েছিল কি আমরা কি জানতে পেরেছিলাম? কিন্তু আজকে দেখুন এই নিয়ে বিএলওরা আত্মহত্যা করছেন, বিএলএরা হুমকি দিচ্ছেন। আজকে সাধারণ মানুষ শয়ে শয়ে আপনারা দেখবেন আমাদের পার্টি অফিস বলুন বা আমাদের বাড়ি বলুন, আমাদের রাস্তায় বলুন, কিভাবে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে। আমার নামটা থাকবে তো? আমি আবার ডিটেনশন ক্যাম্পে চলে যাব না তো? আমি আবার আমাকে ঠেলে নো ম্যানস জোনে ফেলে দেবে না তো? এইসব প্রশ্ন সাধারণ মানুষ তাদের নিজের দৈনন্দিন চাহিদা, দৈনন্দিন যে রুটি রুচির প্রশ্ন, সেখান থেকে সরে এসে শুধুমাত্র ভোটার লিস্টের নামটা থাকতে পারবে কিনা সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এবং আমাদের দেশের সরকার এবং রাজ্য সরকার এটাই চায় যে মানুষ তাদের দৈনন্দিন রুটি রুচির প্রসঙ্গটা ভুলে যাক, মানুষ একটা আবেগে থাকুক, মানুষ তাদের দৈনন্দিন যে কষ্ট তার থেকে দূরে থাকুক, এটাই আমাদের দেশের সরকার চায়। আমি দর্শক থেকে প্রশ্ন নেব, বলুন আপনার নাম? প্রীতম কুন্ডু। আমার তৃণমূলের প্রতিনিধির কাছে প্রশ্ন। উনি এক্ষুনি বললেন সন্দেশখালীতে যে তৃণমূলের নেতা বিএলও কে উল্টোপাল্টা মানে হুমকি দিয়েছেন, সেটা নয় সাজানো হলো, তাহলে শেখ শাহজাহানও কি সাজানো? শেখ শাহজাহানও কি সাজানো? এবং আপনারা এবং আপনি আপনার জননেত্রী এই যে সাইবারি কেলেঙ্কারি নিয়ে পাবলিকের টাকায় তদন্ত বসিয়েছিল, সেই রিপোর্ট আজ পর্যন্ত কোথায় গেল? সুশান্ত ঘোষের কঙ্কাল কেলেঙ্কারির তদন্ত রিপোর্ট আজ অব্দি কোথায় গেল? পাবলিকের টাকায় বসে আপনার নেত্রী করেছে, তার উত্তরগুলো আপনাকে উত্তর নেব। একদম সময় খুবই কম, আমাদের সেই স্বল্প সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমি উত্তর নেব, একদম শেষ উত্তর নেব।
প্রতিটা জিনিসই ন্যায় বিচার দিন। উনি সন্দেশখালী নিয়ে প্রশ্ন করলেন, সন্দেশখালী নিয়ে আমি বলে দিতে চাই যে সন্দেশখালী বিষয়টা পুরোটাই ভুয়ো। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানতে পারি যে সেই পুরো জিনিসটাই ভুয়ো। শুভেন্দু অধিকারীর এটি একটি ঘটনা, শুভেন্দু অধিকারীর বানানো একটি ঘটনা, বিজেপির বানানো একটি ঘটনা যেটা সন্দেশকারীতে ঘটে। এরপর তারপর আমরা দেখতে পারি যে রেখা পাত্র যিনি নিরুদ্দেশ হয়ে যান সেই সন্দেশকারী জায়গা থেকে। এরপর আপনি শেষ বলে তো এসআইয়ের মাধ্যমে বলতে চাই, তো এসআইয়েরটা কিছু না, সবটাই ক্ষমতার জন্য, সবটাই ক্ষমতার জন্য, সেটা ভোট চুরি করে হোক বা যার ভাবে হোক, নাহলে সবটাই বাংলার বিরুদ্ধে। নাহলে যেই দল রাজা রামমোহন রায়কে বলে ব্রিটিশদের দালাল, সেই দলের বিজেপি, বঙ্গ বিজেপি হয়ে আজকে সেই দলের হয়ে কথা বলছে, এটাই সব থেকে লজ্জার। এটাই সব, যে রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে যে মধ্যপ্রদেশের মন্ত্রী, সেই বঙ্গ বিজেপি, সেই বাঙালি বিজেপি আজ বিজেপির হয়ে লড়াই করছে। এটাই একদম একদম আমাদের অনুষ্ঠান এই মুহূর্তে একদম আমাদের স্বল্প সময়ের মধ্যে, স্বল্প সীমিত সময়, তার মধ্যে আমাদের এই অনুষ্ঠান কার্যত শেষ করতে হবে। সাধারণ মানুষের অনেক প্রশ্ন রয়েছে, অনেক উত্তর পাওয়া হয়তো এখনো বাকি রয়েছে, কিন্তু আমাদের সময় মতো এই অনুষ্ঠান, যে সামান্য সময়ের অনুষ্ঠান আমরা করে থাকি, এই অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হবে। তবে শেষের আগে যে কথা, এই এসআইআর এর কারণে যে মানুষগুলোর প্রাণ যাচ্ছে, আতঙ্কে হোক কিংবা বিএলওদের কাজের চাপে হোক, যে কারণে মানুষের প্রাণ যাচ্ছে, যাই হোক, কিন্তু সাধারণ মানুষের যে নিজস্ব চাকরি কিংবা সাধারণ মানুষের যে দৈনন্দিন যে প্রয়োজনীয় জিনিসগুলো মূল্য বৃদ্ধি, সেই জিনিসগুলো কিভাবে এই চারটে রাজনৈতিক দল রয়েছে তারা কি মানুষের ভালো আদৌ চায়, তারা কিভাবে সেই সাধারণ মানুষগুলোর পাশে দাঁড়াবে, এইটাই এখনো পর্যন্ত আমাদের দেখার বিষয়। আজ পাঠকপাড়া মোড় থেকে সরাসরি সাধারণ মানুষ এবং রাজনৈতিক প্রতিনিধিদের এক মঞ্চে রাস্তার উপরে আমরা নিয়ে এসেছি। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এই মুহূর্তের জনপ্রিয় নিউজ পোর্টাল খবর বাংলা সংবাদ। নমস্কার।